আমন্ত্রণ দীপ্ত সংবাদ আপনাদের সঙ্গে রয়েছে আমি শারমিন নিপাল। শুরুতেই জানিয়ে দেব নিটল টাটার সংবাদ শিরোনাম। এবছর বেড়েছে রাসেলস ভাইপারের সংখ্যা, তবে সাপ দেখলেই না মারার পরামর্শ। স্বপ্নের পদ্মা সেতুর 2 বছর পূর্তি, এ পর্যন্ত 1,648 কোটি টাকা টোল আদায়। বান্দরবানে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাস বাড়ছে, বৃষ্টি হলে মাটি ধসে ঘটছে দুর্ঘটনা। শিরোনাম শুনছিলেন, এবারে যাব বিস্তারিত খবরে। রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপের সংখ্যা অন্যান্য বছরের তুলনায় এবার বেড়েছে, তাই হাসপাতালগুলোতে মজুত রাখা হয়েছে অ্যান্টিভেনম সহ প্রয়োজনীয় উপকরণ। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়ায় আতঙ্কিত সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন রাসেলস ভাইপার ভেবে অনেক নির্বিষ সাপ মারা হচ্ছে, যার নেতিবাচক প্রভাব পড়বে প্রকৃতিতে। মাঠে খেলতে গিয়ে সাপে কাটার পর এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে সোহেল। তার মতো অনেকেই এখন চিকিৎসা নিচ্ছে এই হাসপাতালে। ফুটবল মাঠের মধ্যে বসে আছি, তখন একটু ব্যথা করলো আর কি। তারপরে যে আলো থেকে যে দেখছি যে রক্ত বাড়াচ্ছে, আধা ঘন্টার মতো ভালো ছিল। তারপরে মাথা যন্ত্রণা, চোখ নামে চলে আসছে। সাপটা ধরছি চিংড়ি মাছ বলে, ভয় ফেলে দিছি। রক্ত ধরার পর 1 ঘন্টা পর আমার চোখ মুখ সব অন্ধকার। চলতি বছর 23 জুন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাপে কাটা রোগী ভর্তি হয়েছে 338 জন। এদের মধ্যে বিষধর সাপে কেটেছে 59 জনকে। আর মারা যাওয়া 9 জনের মধ্যে 5 জনই রাসেলস ভাইপারে দংশনের শিকার। বিষধর যে কোনো সাপে কাটার 100 মিনিটের মধ্যে হাসপাতালে নেওয়া হলে আক্রান্ত ব্যক্তিকে বাঁচানো সম্ভব। এদের সবথেকে বড় সমস্যাটা হলো তারা বিলম্বে সরকারি হাসপাতালে পৌঁছে। দ্রুততম সময়ে যদি নিকটস্থ সরকারি হাসপাতালে আসে এবং সেবা গ্রহণ করে তথা ভ্যাকসিন নিয়ে ফেলে, অনেক ক্ষেত্রে এই রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। দেশে প্রায় 104 প্রজাতির সাপের মধ্যে 30 প্রজাতি বিষধর। এদের মধ্যে অন্যতম বিষধর হল রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা। মে থেকে জুলাই পর্যন্ত সাপের প্রজনন সবচেয়ে বেশি ঘটে। তবে রাসেলস ভাইপার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়ছে বলে জানায় সাপ বিশেষজ্ঞরা। রাসেলস ভাইপার তীরে এসে কামড় দেয় বা রাসেলস ভাইপারের কামড় দিলে বাংলাদেশে কোনো চিকিৎসা নেই বা এটার মৃত্যু অনিবার্য, এই যে বিষয়গুলো, এই তথ্যগুলো একদমই সম্পূর্ণ ভুল এবং এই তথ্যের কারণে মানুষ প্যানিক হয়ে পড়ছে। এবং গত কয়েকদিনে আমরা যে রাসেলস ভাইপার বলে আমাদেরকে কল দেওয়া হয়েছে সাপ উদ্ধারের জন্য, সেখানে যে দেখেছি সবগুলোই প্রায় নির্বিষ সাপ। গবেষণা বলছে দেশে প্রতি বছর 4,03,000 মানুষ সাপের দংশনের শিকার। তাদের মধ্যে মারা যায় 7,500 মানুষ। দীপ্ত বার্তাকক্ষ। চালুর 2 বছরে পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে 1,648 কোটি টাকার বেশি। এ সময় সেতু দিয়ে 1,27,00,000 যানবাহন চলাচল করেছে। তবে পদ্মা সেতু থেকে কাঙ্ক্ষিত আয় আসলেও দক্ষিণাঞ্চলে আশানুরূপ বিনিয়োগ না হওয়ায় সেতুর পুরোপুরি সফল মিলছে না বলে মনে করেন বিশ্লেষকরা। প্রমত্তা পদ্মার বুকে স্বপ্নের পদ্মা সেতু চালুর 2 বছর পূর্ণ হয় মঙ্গলবার। 32,605 কোটি টাকা খরচে নির্মিত এই সেতুর কারণে সুফল ভোগ করছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার 3 কোটি মানুষ। উদ্বোধনের পর থেকে প্রতিদিন গড়ে 23,396টি যান পদ্মা সেতু দিয়ে চলাচল করছে। 2 বছরে সব মিলে চলেছে 1,27,00,000 যান, যা থেকে টোল আদায় হয়েছে 1,648 কোটি টাকার বেশি। পদ্মা সেতু ছাড়াও গত 2 বছরে বঙ্গবন্ধু এক্সপ্রেস ওয়ে দিয়ে প্রায় 2,32,00,000 যানবাহন চলেছে, যা থেকে টোল আদায় হয়েছে 356 কোটি টাকা। পদ্মা সেতুর পুরোপুরি সুবিধা যদি আমাদের পেতে হয়, এক্সপ্রেসওয়ে যেমন একটা আন্তঃসংযোগ তৈরি করেছে, পাশাপাশি ঢাকা শহরের চারপাশে যে ইনার রিং রোড হওয়ার কথা, এটা কিন্তু দ্রুততার সাথে শেষ করতে হবে। পাশাপাশি ভাঙ্গা থেকে খুলনা, ভাঙ্গা থেকে বরিশাল বা ভাঙ্গা থেকে ফরিদপুর, এই যে আমাদের আন্তঃসংযোগ যে সড়কগুলি আছে, সেটা কিন্তু 4 লেন বা 6 লেনে রূপান্তর করতে হবে। পদ্মা সেতু ঘিরে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ব্যাপক বিনিয়োগের সম্ভাবনা থাকলেও তা দেখা যায়নি। মাত্র 11টি ছোট ও মাঝারি শিল্প গড়ে উঠেছে, যেখানে বিনিয়োগ হয়েছে মাত্র 60 কোটি টাকা। সেখানে গ্যাস, পানি, বিদ্যুৎ
এই সরবরাহগুলি যখন আমরা দ্রুততার সাথে করতে পারবো, তখন দেখা যাবে বিনিয়োগটা, বিশেষ করে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের যে কথাটা বলা হয়, সেই ইনভেস্টমেন্টটা তখন আসবে। শুধুমাত্র যাতায়াতের করিডোর না, এটা একটা অর্থনৈতিক করিডোরে রূপান্তরিত হওয়ার যে একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কিন্তু তখনই আসলে আমরা পূরণ করতে পারবো। সেতুমন্ত্রী জানান, সরকারের অর্থ বিভাগের সাথে সেতু কর্তৃপক্ষের ঋণ চুক্তি অনুযায়ী এরই মধ্যে 6 কিস্তিতে 948 কোটি টাকা পরিশোধ করা হয়েছে। 27 জুন সপ্তম ও অষ্টম কিস্তি বাবদ 314 কোটি টাকার চেক প্রধানমন্ত্রীর মাধ্যমে অর্থ বিভাগকে পরিশোধ করা হবে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। শেখ হাসিনা বাংলাদেশকে বিক্রি করে না, দেশের স্বার্থ বিক্রি করে না। ভারত সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দাবি করেন, ডক্টর ইউনূসের সাজার পেছনে সরকারের কোনো হাত নেই। ভুক্তভোগী শ্রমিকদের মামলার কারণেই তার বিচার হচ্ছে। 15 দিনের ব্যবধানে দুইবার ভারত সফর নিয়ে গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন। লিখিত বক্তব্যে সরকার প্রধান জানান, এবারের সফরে দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে আরও সুসংহত করতে 7টি নতুন ও 3টি নবায়ন সহ 10টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের সুবিধার্থে আর ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ প্রসারে মিত্রশক্তি ভারতকে রেলপথে ট্রানজিট সুবিধা দেওয়া হয়েছে। আজকে ইউরোপের দিকে তাকান, সেখানে কোনো বর্ডারই নাই, কিছুই নাই। তাহলে কি একটা দেশ আরেকটা দেশের কাছে বিক্রি করে দিয়েছে? এরপর বিক্রিটা হয় কিভাবে, সেটাই তো আমার প্রশ্ন। আসলে যারা এটা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা। কারণ আমরা তো দেখেছি যখন মিলিটারি ডিক্টেটরে এসেছে, জিয়া, এরশাদ, খালেদা জিয়া উপর দিয়ে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যেয়ে তাদের পা ধরে বসে থেকেছে। এগুলো আমার নিজের দেখা জানা। তিস্তা প্রকল্প নিয়ে ভারত ও চীন দুই দেশের প্রস্তাবে বিবেচনা করা হবে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যে প্রস্তাব গ্রহণযোগ্য হবে সেই প্রস্তাব নিয়ে এগোবে বাংলাদেশ। তো ভারত যদি আমাদের তিস্তা প্রজেক্টটা করে দেয়, তাহলে আমাদের সব সমস্যাই তো সমাধান হয়ে গেল। তো সেটাই আমার জন্য সব বেশি সহজ হলো না? আপনারা নিজেই বিবেচনা করে দেখেন। কাজে ভারত যখন এগিয়ে আসছে, আমরা এটাই মনে করি যে ভারতের সাথে যদি আমরা এই তিস্তা প্রজেক্টটা করি, সেটা আমার দেশের এই পানি নিয়ে আর প্রত্যেকদিন প্যাঁ করতে হবে না, আমরা সেই সুবিধাটা পাবো। ডক্টর ইউনূস প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তার বিরুদ্ধে মামলা হওয়ার পর কিছু টাকা তিনি শোধ করেছেন, আর এটাই প্রমাণ করে তিনি ট্যাক্স ফাঁকি দিয়েছেন। এই যে বিদেশে বিদেশে এত বিনিয়োগ করে বেরিয়েছে, টাকাটা কোত্থেকে আসছে? কার টাকা? কিভাবে কামাই করেছে এই টাকাটা? এটা বিনিয়োগ কীভাবে হলো? সে প্রশ্নটা কি কেউ করেছে কখনো? শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অফ দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। অন্তত এই জায়গাটায় কেউ আসতে পারবে না, আর সেটাই আমার গর্ব। কিছু মানুষ অসৎ পথে এত অর্থ বানিয়ে ফেলে, পরে একটা সময় দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এগুলো করে কোনো লাভ নেই। ওই 98 সেই সময়। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে যেসব চুক্তি ও সমঝোতা স্মারক হয়েছে, তাতে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, ভারত থেকে বাংলাদেশের ন্যায্য অধিকার আদায়ে প্রধানমন্ত্রী ব্যর্থ হয়েছেন। একতরফাভাবে ভারতকে সকল প্রকার সুবিধা প্রদান করে বাংলাদেশের স্বার্থ ব্যাপকভাবে ক্ষুণ্ণ করা হয়েছে। ভারতকে সকল প্রকার সুবিধা প্রদানের বিনিময়ে ভারতের কাছ থেকে বাংলাদেশের কোনো স্বার্থ আদায় করতে শেখ হাসিনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সাভারের বোট ক্লাবের ঘটনায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যা চেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। মঙ্গলবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত তাকে জামিন দেয়। এর আগে সকালে এই আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন পরিমণি। শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করে আদালত। আগামী 1 অক্টোবর এই মামলায় অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। গত 18 মার্চ ব্যবসায়ী নাসিরের করা এই মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমির বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি নিম্নাঞ্চলের বানভাসীদের। নদ নদীর পানি কমতে থাকায় কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির ক্রমে উন্নতি হচ্ছে। তবে নদী তীরবর্তী চর, দ্বীপচর ও নিম্নাঞ্চলের অনেক বসতবাড়ি থেকে পানি পুরোপুরি নেমে না যাওয়ায়
দুর্ভোগ কমেনি। অনেক পরিবার গবাদি পশু সহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন। বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত সড়কে ঝুঁকি নিয়ে বিভিন্ন যানবাহন চলছে। এবারের বন্যায় কুড়িগ্রামে 2500 হেক্টর জমির বীজতলা, পাট, বাদাম ও সবজি জাতীয় মৌসুমি ফসল নষ্ট হয়েছে। স্থানীয় পানি উন্নয়ন বিভাগ জানায়, ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার নদের পানি বিভিন্ন পয়েন্টে হ্রাস পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। ঝুঁকি সত্ত্বেও বান্দরবানে ক্রমশ বাড়ছে বিভিন্ন পাহাড়ের পাদদেশে বসবাস। এসব বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেয়ার নানা কার্যক্রমের কথা বলা হলেও তা সীমাবদ্ধ রয়েছে কাগজে কলমে। পাহাড় কেটে গড়ে তোলা হয়েছে 4-5 তলার দালান। বান্দরবনের জেলা সদর, লামা, আলীকদম ও নাইখমছড়ি সহ প্রত্যেক উপজেলায় বেড়েই চলেছে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস। ফলে বৃষ্টি হলেই মাটি ধসে ঘটছে দুর্ঘটনা। বেশি দামে সমতলে জমি কেনার সামর্থ্য না থাকায় ভূমিহীন মানুষ অনেকটাই বাধ্য হয়েই প্রাণহানির ঝুঁকি উপেক্ষা করে বসতি স্থাপন করছে। গরিব মানুষ কোনোরকম দিন হারা পরে বৃষ্টি কমিলে আবার বাড়িতে আইজে গে পাহাড় তো ভেঙে পড়ে আমরা যাবো কোথায়? আমাদের টাকা নাই, আমাদের ঘর বাড়ি নাই, তাই আমরা এখানে থাকি। স্থানীয়রা বলছে, দফায় দফায় বৈঠক, তালিকা প্রণয়ন ও সুপারিশের মাধ্যমে সীমাবদ্ধ অবৈধ বসতি সরানোর কাজ। ওরা ঘরের বারান্দা সহ ভেঙে চলে আসছে। আমাদের যারা স্থানীয় ওরা আবার মাটি সরাই ফেলে আর কি। এমন কিন্তু অবশ্যই প্রতিবারে পাহাড় ধসে এখানে। আমরা তো গরিব মানুষ, 2,000, 5,000, 4,000 টাকা দিয়ে ঘর ভাড়া দিয়ে থাকতে পারি না। এত কর দেয় বাড়ি দেয় সরকার, কোনোদিন তো আর কিছু না পায়। আপনারা যারা ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান করছেন দ্রুত নিরাপদ চলে যান। জেলা প্রশাসন বলছে, পাহাড়ের আশপাশে থাকা লোকজনকে সতর্ক করতে ও নিরাপদে সরাতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছে, এটা ধরে নেবেন যে অনেকটাই আসলে অবৈধভাবে বসবাস করছে। বুঝিয়ে শুনে নিয়ে আসার চেষ্টা করব যাতে কোনো প্রকার জানমালের ক্ষয়ক্ষতি না হয়, সেই বিষয়ে আমরা সোচ্চার রয়েছে। পার্বত্য এলাকায় পর্যাপ্ত সমতল ভূমি না থাকায় পাহাড়ের পাদদেশে ও উপরে অনেকেই ঝুঁকিপূর্ণ বসবাস করেন। দীপ্ত, বার্তাকক্ষ। ভারতে পাচার হওয়া এক কিশোরী পালিয়ে আসার পর তার দেয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের নারী পাচার চক্রের মূল হোতা তারেককে গ্রেফতার করেছে পুলিশ। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভারতে বেশি বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অসচ্ছল কিশোরীদের, বিশেষ করে পোশাক শ্রমিকদের চট্টগ্রাম থেকে ভারতে পাচার করছিল একটি চক্র। সংঘবদ্ধ চক্রের সদস্যদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন গ্রেফতারকৃত তারেকের স্ত্রী। আটক তারেককে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সরবরাহ লাইনের ত্রুটির কারণে ময়মনসিংহ ও নেত্রকোনায় তিতাসের গ্যাস সরবরাহ অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রয়েছে। সোমবার রাত 11টা থেকে গ্যাস পাচ্ছে না ময়মনসিংহ নেত্রকোনার তিতাসের গ্রাহকরা। এতে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে ত্রিশালের নারায়ণপুর গ্রামে ঢাকা ময়মনসিংহ তিতাস গ্যাস সঞ্চালন পাইপ ক্ষতিগ্রস্ত হয়। একটি বেসরকারি প্রতিষ্ঠান ভবন নির্মাণ কাজের পাইলিং করতে গেলে গ্যাস লাইনে আঘাত লাগে। এতে ছিদ্র হয়ে যায় পাইপ। ছিদ্র দিয়ে গ্যাস বের হয়ে যাওয়ার রাত থেকে 2 জেলায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন, আর কখন এই লাইন ঠিক হবে, কর্তৃপক্ষ কি বলছে? গত রাত থেকে এই গ্যাস লাইনের যে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে ময়মনসিংহ শহর সহ জেলা এবং পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার যেই এলাকাগুলোতে আসলে গ্যাসের সংযোগ ছিল, বিশেষ করে আবাসিক যে লাইনগুলো ছিল সেগুলো বন্ধ রয়েছে। এবং বন্ধ থাকার কারণে সাধারণ মানুষ কিন্তু খুবই বিপাকে পড়েছে। তারা কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়েছে, কারণ সকাল থেকে তাদের রান্নাবান্না, ঘুম থেকে উঠে তারা দেখতে পাচ্ছেন যে গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন, কোনো ধরনের লাইন আসছে না। এজন্য কিন্তু তারা রান্নাবান্না করতে পারছেন না। পাশাপাশি আজকে দিনভর কিন্তু একই ভোগান্তিতে তারা পড়ছেন। আমরা দেখেছি যে ময়মনসিংহ নগরীর যতগুলো হোটেল এবং রেস্তোরাঁ রয়েছে, যেই রেস্তোরাঁগুলোতে
বাণিজ্যিক লাইন তিতাসের ব্যবহার করা হতো সেগুলো বন্ধ রয়েছে। পাশাপাশি যেগুলোতে সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হতো সেই রেস্টুরেন্টগুলোতে কিন্তু ব্যাপক চাপ পড়েছে। আমরা দেখেছি যে সকাল থেকে রেস্টুরেন্টগুলোতে লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষ খাবার কিনছেন নিজেদের জন্য এবং পরিবারের সদস্যদের জন্য। পাশাপাশি অনেকেই এক রেস্টুরেন্ট থেকে না পেয়ে অন্য রেস্টুরেন্টে যাচ্ছেন, এভাবে কিন্তু ছোটাছুটি করছেন আমরা দেখতে পেয়েছি। এবং সবার মধ্যে কিন্তু একটি উদ্বেগ কাজ করছে আসলে কখন এই লাইনটি ঠিক হবে এবং পরিবেশ পরিস্থিতি ঠিক স্বাভাবিক হবে। কারণ এখন কিন্তু এই গ্যাসের উপরে ময়মনসিংহ শহরের মানুষ, বিশেষ করে শহরের মানুষ পুরোপুরি নির্ভরশীল। তারা কিন্তু এই গ্যাস লাইনের উপরে তাদের রান্নাবান্না থেকে সব ধরনের কাজ করে থাকেন। নিপা, আরেকটি বিষয় জানিয়ে রেখে আমরা তিতাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। তারা বলেছেন যে এই লাইনটি যখনই ক্ষতিগ্রস্ত হয় তখনই কিন্তু আসলে তারা তাদের টিম নিয়ে কাজ শুরু করেছেন। তারা যেটি বলেছেন যে নিরাপত্তার কারণে ওই লাইনের পুরো গ্যাসটি খালি না হওয়া পর্যন্ত কিন্তু তারা কাজ শুরু করতে পারেননি। এখন সকাল থেকে সারা রাত্রে এই গ্যাসের যে লাইনটি ছিল এই লাইনের গ্যাস বের হয়ে যাওয়ার পর তারা সেটি কাজ শুরু করেছেন এবং তারা চেষ্টা করছেন যে সন্ধ্যার মধ্যে যাতে এই গ্যাস লাইনটি রিপেয়ারিং করে পুনরায় সংযোগ চালু করতে পারেন সেই চেষ্টা। নিপা, মাহমুদুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। বাংলাদেশের সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের অনুসন্ধানমূলক প্রতিবেদনের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ কিছু কর্মকর্তার দুর্নীতি নিয়ে সম্প্রতি রিপোর্টের পর সংবাদ প্রকাশে সতর্ক থাকার বিষয়ে বিবৃতি দেয় বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের স্বাধীন ভূমিকার সমর্থনে কথা বলেন। তিনি জানান, সাংবাদিকদের দায়িত্ব পালনে যে কোনো ধরনের হয়রানি এবং ভীতি প্রদর্শনে যুক্তরাষ্ট্রের আপত্তি রয়েছে। কয়েক বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে ব্রিটিশ কারাগার থেকে মুক্তি পেলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। স্থানীয় সময় সোমবার কারাগার থেকে মুক্তির পর তিনি যুক্তরাজ্য ত্যাগ করেন। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের সঙ্গে অ্যাসাঞ্জ সমঝোতা চুক্তিতে পৌঁছেছেন। ফৌজদারি অপরাধের দোষ স্বীকার করায় অ্যাসাঞ্জকে কারামুক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণ করা 52 বছর বয়সী অ্যাসাঞ্জের বিরুদ্ধে জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য ফাঁসের ষড়যন্ত্র করার অভিযোগ এনেছিল যুক্তরাষ্ট্র। 2010 ও 2011 সালে কূটনৈতিক নথি ফাঁস করে হইচই ফেলেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জ। এ ঘটনায় অ্যাসাঞ্জের বিরুদ্ধে 18টি মামলার তদন্ত করছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার পরিবারের 10 সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার বার্তা সংস্থা আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, উত্তর গাজায় আল শাতি ক্যাম্পে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়ার বোন সহ পরিবারের 10 জন নিহত হন। তবে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। চলমান যুদ্ধে গত এপ্রিলে ইসরায়েলি বাহিনীর হামলায় 3 সন্তানকে হারিয়েছেন ইসমাইল হানিয়া। গত বছর 16 নভেম্বর গাজায় ইসমাইল হানিয়ার বাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এদিকে আবারও ত্রাণের জন্য দাঁড়িয়ে থাকা গাজাবাসীর ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ গেছে 11 বেসামরিক নাগরিকের। কোপা আমেরিকায় গ্রুপ এ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে কাল চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল 7টায়। আরেক ম্যাচে ভোর 4টায় পেরুর প্রতিপক্ষ কানাডা। কোপা আমেরিকার 16তম শিরোপার সন্ধানে আলবিসেলেস্তারা উদ্বোধনী ম্যাচে কানাডাকে হারিয়ে শুরু করে এবারের আসর। দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ চিলি, যাদের হারাতে পারলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় মেসি বাহিনীর। তবে ড্র কিংবা হারে অপেক্ষা বাড়াবে আকাশী নীলদের। দক্ষিণ আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে 2015 সালে এই চিলির বিপক্ষেই ফাইনালে হারতে হয় তৎকালীন জেরার্ডো মার্টিনোর শিষ্যদের। 2016 সালেও একই দলের বিপক্ষে একই ফলের স্বাদ পায় মেসি বাহিনী। 2021-এ এসে গ্রুপ পর্যায়ে ফের দুই দল মুখোমুখি হলেও ড্র হয় ম্যাচটি।
তাই নির্ভর নয়। চিলির করা মার্কিংয়ের ঝাঁজ মোকাবেলা করেই খেলতে হবে মেসি ডি মারিয়াদের। আর স্বাগতিক যুক্তরাষ্ট্রের পিচ নিয়ে যতই অভিযোগ থাকুক আর্জেন্টিনার, সেসব উপেক্ষা করে চিলির সামনে কঠিন পরীক্ষা নামতে হচ্ছে কোপার বর্তমান চ্যাম্পিয়নদের। এই গ্রুপের অন্য দুই দল পেরু ও কানাডা একই দিন ভোরে মুখোমুখি হবে। 1 হারে কানাডার পয়েন্ট 0 আর চিলির বিপক্ষে ড্রয়ে পেরুর পকেটে 1 পয়েন্ট। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। ইউরো ফুটবলে গ্রুপ সি থেকে শেষ 16তে যাওয়ার মিশনে আজ স্লোভেনিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। একই সময় ডেনমার্কের প্রতিপক্ষ সার্বিয়া। এর আগে রাত 10টায় গ্রুপ ডিতে নেদারল্যান্ডস লড়বে অস্ট্রিয়ার বিপক্ষে, আর ফ্রান্সের প্রতিপক্ষ পোল্যান্ড। সি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়াকে হারানোর পর ডেনমার্কের বিপক্ষে ড্র করেও পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ইংল্যান্ড। এখন শেষ 16 রাস্তা পাকাপোক্ত করতে স্লোভেনিয়ার বিপক্ষে ড্র কিংবা জয়ের বিকল্প নেই থ্রি লায়ন্সদের। হারলেই কপাল পুড়তে পারে হ্যারি কেন ফিল ফোডেনদের। গ্রুপ ডির অবস্থা অনেকটাই উন্মুক্ত। সমান 4 পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডসের পরেই আছে ফ্রান্স। গ্রুপের শেষ ম্যাচে ফরাসিদের প্রতিপক্ষ পোল্যান্ড, যাদের বিপক্ষে অতীতে 17 বারের দেখায় 9 জয় আছে দিদিয়ার দেশামের শিষ্যদের। নাকে আঘাত পাওয়া এমবাপ্পের খেলা নিয়ে এখনও রয়েছে সংশয়। অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার আগে বেশ সাবধানে থাকতে হবে ডাচদের। অস্ট্রিয়ার সাম্প্রতিক পারফরম্যান্স ভয়ের কারণ হতে পারে ভ্যান ডাইকদের জন্য। আর এই ম্যাচের উপরে নির্ভর করবে ডি গ্রুপে কার কার হাতে উঠবে শেষ 16 টিকিট। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। দর্শক, দীপ্ত সংবাদ শেষ করব, কিন্তু তার আগে জানিয়ে দেব নিটল টাটা সংবাদ শিরোনাম আরও একবার। এবছর বেড়েছে রাসেলস ভাইপারের সংখ্যা, তবে সাপ দেখলেই না মারার পরামর্শ। স্বপ্নের পদ্মা সেতুর 2 বছর পূর্তি, এ পর্যন্ত 1648 কোটি টাকা টোল আদায়। বান্দরবানে পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসবাস বাড়ছে, বৃষ্টি হলেই মাটি ধসে ঘটছে দুর্ঘটনা। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সকলকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।